তৃণমূল ভেঙেছে, এটা ঘটনা, 3 ভাগে ভেঙেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমা কোথাও কমেনি, বরং 21শে জুলাই দেখে অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় আবেগের সেই পুরনো আসন আবার ফিরে পাচ্ছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উপাসনা চৌধুরী। উপাসনার কাছে আমার প্রশ্ন প্রথম যেটা হবে সেটা বেশ মজার, কিন্তু তার একটা অন্য দিকও রয়েছে। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। প্রথম যে প্রশ্নটা উপাসনা, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সারথীর নাম কি উপাসনা চৌধুরী? সেটা যদি হয় তাহলে সেটাও মনে হবে যে ঈশ্বরের আশীর্বাদেই হয়েছে। আসলে কি জানেন তো, আমি কৃষ্ণের ভক্ত, আমি জগন্নাথের ভক্ত। সেখান থেকে আপনারা জানেন যে যুদ্ধতে সারথীর একটা ভূমিকা রয়েছে। অবশ্যই। দিদিমণি যেইভাবে আমাকে সারথীর জায়গাটা আগের দিন দিয়েছেন, এটা আমি মনে করি হয়তো ওই আমাদের শ্রেষ্ঠ সারথী অর্থাৎ কৃষ্ণেরই হয়তো কোনো লীলা। সেখান থেকে আমার যে এই প্রাপ্তিটা, আমি অন্তত সর্বশক্তিমানকে সেটার জন্য। সেদিনকে তো তুমি মানে শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্কুটি করে নিয়ে গেছো সে তো অন্য বিষয়, কিন্তু ওই ওভারঅল সিচুয়েশনটাও তো খুব ক্রাঞ্চ একটা সিচুয়েশন ছিল। সেখানে দাঁড়িয়ে তোমার হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, এবং আমরা যা জেনেছি পরে যে দিদি তোমায় বলেছিলেন যে স্কুটিটা নিয়ে বেরো, হ্যাঁ, তো ওই পরিস্থিতিটা কি তৈরি হয়েছিল যেটার জন্য এরকম একটা তাড়াহুড়ো করে বেরোনো হলো? দেখুন, বিষয়টা যেটা হচ্ছে, আপনারা সকলেই আই গেস অবগত যে আমাদের একটা জমায়েত এবং সেখান থেকে একটা র্যালি, অর্থাৎ পদ্মপুকুর থেকে মৌলালি পর্যন্ত একটা র্যালি হওয়ার কথা ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে সেটার পারমিশন আমরা আগের দিন সন্ধ্যে 6টার সময় সেখানের ওসি আমাদেরকে পারমিশন দেয়, মেল করেন, এবং সেই ফাইনাল পারমিশন আমরা পাই। এবং সেই পারমিশন পাওয়ার পরবর্তীতে খুব স্বাভাবিকভাবে যে আমরা সকলকে জানিয়ে দিই যে আগামীকাল আমরা একটা র্যালি করছি। আমার নিজস্ব পেজ থেকে একটা লাইভ হয়েছে যেখানে এই গোটা তথ্যটা আমি তুলে ধরেছি, কোন জায়গা থেকে র্যালি শুরু হবে, কোন জায়গায় জমায়েত হবে, সেখান থেকে মৌলালি পর্যন্ত যাবে এবং মৌলাজি পর্যন্ত গিয়ে তার পরবর্তীতে শেষ। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে গণতন্ত্রের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার একটা অন্যতম ভূমিকা আমরা আবারও দেখতে পারলাম সেদিন রাত্রিবেলা। অর্থাৎ যেদিন আমরা পারমিশন পাই সেই ফ্রাইডে একদম মধ্যরাত্রিবেলা, অর্থাৎ প্রায় তখন শনিবার পড়ে গেছে যদি খুব ভুল না করি, শনিবার যখন পড়ে গেছে, যেই দিন আমাদের র্যালি হওয়ার কথা, সেই মধ্যরাত্রিবেলা একটা মেল পাঠানো হয় যেখানে লেখা হয় যে আমাদের র্যালির যে পারমিশন সেটা নাকি উইথড্র করা হয়েছে। অর্থাৎ সেই জিনিসটা আর গ্রহণ করা যাচ্ছে না। যতক্ষণ এই পারমিশন আমাদের বলা হয়েছে যে উইথড্র করা হচ্ছে, ততক্ষণ খুব স্বাভাবিকভাবে বাংলার প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা যুব কিন্তু সেই ব্যাপারে সচেতন হয়ে গেছে যে আমরা আগামীকাল বেরাচ্ছি। তো স্বাভাবিক 2টোর সময় জমায়েত পদ্মপুকুর থেকে। এবার যখন আমরা সেই গোটা বিষয়টা জানতে পারলাম যে আমাদের পারমিশন উইথড্র করা হয়েছে, তার পরবর্তীতে হাইকোর্টে একটা কেস করা হয়। সেই কেসের শুনানি ছিল 3টের সময়, যে 3টের সময় আমাদের সেখান থেকে র্যালি বের করার কথা। খুব স্বাভাবিকভাবে যে সকল মানুষ সেখানে পদ্মপুকুরে বেশ ন্যাচারাল প্রসেসেই উপস্থিত হয়, সেই প্রত্যেকটা মানুষের জন্য সেখানে আমরাও উপস্থিত ছিলাম। আমরা অপেক্ষা করছিলাম যে হাইকোর্টে যে গোটা পারমিশনের জন্য আমাদের কেস পিটিশন ফাইল হয়েছে, যেখানে খুব স্বাভাবিকভাবে প্রিয়াঙ্কা অধিকারী ছাত্রনেত্রী প্যাডে যে গোটা বিষয়টা হয়েছিল এবং ওখানে উনি উপস্থিত ছিলেন, এবং গোটা যেই প্রক্রিয়া যখন হাইকোর্টে চলছে ঠিক সেই সময় আমরা উপস্থিত রাজপথে, অর্থাৎ একদম পদ্মপুকুরের সামনে। সেখানে আপনারা দেখতে পেরেছিলেন যে কিভাবে আমাদের যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছে, অর্থাৎ দোলাদি, বৈশাদা, তাদেরকে বারবার আটকানোর চেষ্টা করছিল সেখানে উপস্থিত পুলিশ। এবং বারবার আমরা একটা কথাই বলছিলাম যে এখানে তো 144 জারি করা নেই, তাহলে কেন এখানে যে সাধারণ মানুষেরা উপস্থিত হয়েছে, যেখানে আমাদের অলরেডি পারমিশন করা ছিল, সন্ধ্যেবেলা 6টার সময় আমরা পারমিশন পেয়েছি, তার পরবর্তীতে তারা সচেতন হয়ে সেখানে এসছেন, কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে? পুলিশ ক্রমাগত আটকানোর চেষ্টা হলো। আমাদের একটা ছোটা হাতি ছিল যেখানে আমাদের একটা ব্যানারিং ছিল। আপনারা দেখেছেন আমার হাতে ভারতবর্ষের পতাকা, আপনারা দেখেছেন আমার হাতে সংবিধান। সেখানে দাঁড়িয়ে ক্রমাগত ক্ষেত্রে যেই ছোটা হাতিতে আমরা উপস্থিত ছিলাম, সেই ছোটা হাতির ড্রাইভারকে ভয় দেখিয়ে তার পরবর্তীতে সেই ছোটা হাতিটাকে সেখান থেকে বের করিয়ে দেওয়া হয়। প্রথম স্টেপ, সেখান থেকে আমাদের ব্যানার পেস্টুন ছিঁড়ে দেওয়া হয়। দ্বিতীয় স্টেপ, থার্ড স্টেপ, আমরা যেটা দেখলাম যে আমরা যখন ছোটা হাতি থেকে সেখানে নেমে গেলাম, তার পরবর্তীতে হঠাৎ করেই সেখানে পুলিশরা এসে, বিভিন্ন পুলিশ এসে আমাদের যারা নেতা নেতৃত্বরা রয়েছেন, আমাদের যারা সহযোদ্ধা সহকর্মীরা রয়েছেন, তাদের গায়ের উপর হাত দিতে শুরু করে দিলেন। এবং সেই দৃশ্যটা যখন আমরা দেখছি, তখন রীতিমতো লাঠিচার্জ পরিস্থিতি। আমরা বারবার একটা কথা বলছিলাম, আমরা তো সংবিধান যেই অধিকার আমাদেরকে দিয়েছে, সেই অধিকারকে সামনে রেখে সেখানে উপস্থিত হয়েছি। এই গোটা পরিস্থিতির কি প্রয়োজন? আপনি যে সিচুয়েশনটার কথা বলছেন, যখন সেখানে দিদিমণি উপস্থিত হয়, অলরেডি আমাদের
14 জনকে গ্রেফতার করে সেখানে উপস্থিত পুলিশ। তার মধ্যে থেকে বৈষ্ণব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ অন্যতম নাম, আমার আইটি সেলের নবারুণ ভট্টাচার্য, আরও বিভিন্ন ছেলেদেরকে সেখানে গ্রেফতার করা হয়। সেখান থেকে দাঁড়িয়ে দিদিমণি সেখানে উপস্থিত হওয়ার জন্য যখন বাড়ি থেকে রওনা দেন, সেই ঘটনাটা হয়তো আপনারা জানেন না, সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি, কারণ আপনি জিজ্ঞেস করলেন সূত্রপাতটা কোথা থেকে। দিদিমণি যখন কালীঘাট থেকে বেরান আমাদের ওখানে উপস্থিত হওয়ার জন্য, যখন খুব স্বাভাবিকভাবে এইরকম একটা কিওস সিচুয়েশন হচ্ছে, আমরা দিদিমণিকে খবর দিই, দিদিকে খবর দিই, সেটা দিদিমণি খুব স্বাভাবিকভাবে বাড়ি থেকে যত সম্ভব তাড়াহুড়ো করে বেরিয়ে যান। দিদির গাড়ি প্রত্যেকটা সিগন্যালে আটকানো হয় শুধুমাত্র যাতে দিদির উপস্থিতি সেখানে ডিলে করা যায়। এই চক্রান্ত করে দিদির গাড়ি প্রত্যেকটা সিগন্যালে আটকানো হয়। দিদিমণি, আপনারা এই ভিডিও দেখেছেন কিনা আমি জানি না, দিদিমণি পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রস করছিলেন হেঁটে, অর্থাৎ সেই রাস্তাতেও দিদির গাড়ি আটকানো হয়েছে সিগন্যালে। দিদিমণি অবশেষে ডেরেক ওব্রায়ানকে নিয়ে তার পরবর্তীতে সেই রাস্তা হেঁটে ক্রস করেছেন। যতক্ষণে উনি সেখানে উপস্থিত হন, আমরা সেখানে উপস্থিত ছিলাম। দিদিমণি আসার পরবর্তীতে পুলিশকে যা বক্তব্য রাখার, যা বার্তা দেওয়ার উনি দেন, আমাদের সহযোদ্ধাদের পাশে উনি দাঁড়ান। উনি বারবার স্পষ্ট করে একটা কথা বলেন যে এইভাবেই যদি চক্রান্ত চলতে থাকে তাহলে লালবাজারে গিয়ে আমি উপস্থিত হব, সেই 14 জনকে যদি ছাড়া না হয়। দিদি সেখানে বলে বেরান। তারপরে সেখানে যা সিচুয়েশান হয় তার মধ্যে থেকে একটাই আমাদের উপায় ছিল, যাতে দিদির গোটা পথ চলাকে তারা বাধা না দিতে পারে। আমরা সকলে সেখানে গাড়ি নিয়ে যতটা সম্ভব এগিয়ে যাব, অর্থাৎ বাইকে। সেখানে আমার বাইক উপস্থিত ছিল না, কিন্তু আমাদের সহযোদ্ধা ঈর্ষাদদার বাইক সেই মুমেন্টে আমি নিতে বাধ্য হই, এবং তার পরবর্তীতে দিদি যেহেতু আমার গাড়ি করে এগিয়ে যাবে সেই বার্তা অলরেডি দিদি রেখেছিলেন। সেখান থেকে ঈর্ষাদদার বাইক নিয়ে তার পরবর্তীতে আমরা সেই স্পটটা থেকে বেরাতে বাধ্য হই। আমি বারবার একটা কথা বলছি, তার পরবর্তীতে আমি দেখছিলাম, অভিষেকদা এই কথাগুলো আমাকে বলতে হবে, কিছু চ্যানেল রয়েছে তারা বারবার দেখাচ্ছিল যে কত কেস হতে পারে, যে কেন দিদিমণির মাথায় হেলমেট ছিল না, কেন উপাসনার অন্যর বাইক চালাতে হলো, কেন সেই সময় এইভাবে ওখান থেকে বেরাতে হলো। আরে আমাদের 14 জন সহযোদ্ধাকে গ্রেফতার করেছে তারা। সেখান থেকে একজন নেত্রী, যে নেত্রীকে তার সহযোদ্ধাদের পাশে যাওয়া থেকে বিরত রাখার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে শাসক, সেখানে নেত্রী কার স্কুটিতে বসে যাবেন, কার বাইকে বসে যাবেন, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে। এটা গণতন্ত্র আমাদের সকলকে সেই অধিকার দিয়েছে। আর আমার লাইসেন্স নিয়ে একটা কথা উঠেছিল যে উপাসনার যদি লাইসেন্স না থাকে তাহলে এত কেস হবে। আমি একটু ওনাদেরকে বলে দিই, আমি নিজে একজন বাইকার, আমি বাইকার কমিউনিটির সাথে বিলং করি বহুদিন, এবং তার পরবর্তীতে খুব স্বাভাবিকভাবে শুধুমাত্র লাইসেন্স নয়, লম্বা ট্যুর করেছি। সেখান থেকে শুধুমাত্র লাইসেন্স কেন, বাইকিংয়ের জন্য যা সব বেসিক জিনিসপত্রের প্রয়োজন সবটাই আমার রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে যারা এই সব বিকৃত জিনিসপত্র প্রশ্ন তুলছেন, আমি সেই সকল সাংবাদিকদেরকে অনুরোধ করব, অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো আপনারা চোখ এড়িয়ে চলে গেছেন। অর্থাৎ যখন 14টা রেপের মতো ঘটনা ঘটছে আমাদের বাংলার বুকে দাঁড়িয়ে, তখন আপনারা মৌনব্রত পালন করেছেন। আমি ক্ষমা চাইছি, আপনারাও সাংবাদিক দাদা, কিন্তু আপনাদেরকেও এবার বুঝতে হবে যে কোন দালালদের জন্য, কোন ইয়েলো জার্নালিজমকে প্রমোট করা ব্যক্তিদের জন্য আপনাদের গায়ে গদি মিডিয়ার তকমাটা লাগছে। আপনারা যারা বাস্তব তথ্যটা তুলে ধরেন তারা তো এই জিনিসটা রিজার্ভ করে না। সাংবাদিকতা মানে কি, সাংবাদিক মানে কি, সেই 4টে স্তম্ভের একটা স্তম্ভ। সেই স্তম্ভতে যারা ঘুণ ধরানোর চেষ্টা করছে, শাসকের পায়ে তেল মেরে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা দেখলাম যে কিভাবে কন্টিনিউয়াস সেটা নিয়ে খবর হতে থাকলো। আরে 14 জনকে গ্রেফতার করা হয়েছে, সেটা নিয়ে কোনো খবর হবে না? একটা পারমিশন দিয়ে তার পরবর্তীতে মধ্যরাত্রে উইথড্র করা হয়েছে, সেটা নিয়ে কোনো খবর হবে না? গণতন্ত্রের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার ক্রমাগত চেষ্টা হচ্ছে, সেটা নিয়ে খবর হবে না? দিলীপ বাবু যখন ইকো পার্কে বসে একটা হন্ডা বিগ উইং, কত সিসির বাইক একটু জেনে নেবেন, সেই হন্ডা বিগ উইং যখন চালায়, তখন দিলীপ বাবুর মাথায় হেলমেট আছে কি নেই সেটা নিয়ে কেন এই সকল মিডিয়ারা এই প্রশ্নটা তুললেন না? যখন সুকান্তবাবু আলাদা করে র্যালির সময় নিজের গলায় এত সংখ্যক মালা পরে র্যালি করতে করতে বুলেট বাইকটা চালাচ্ছিলেন হেলমেট ছাড়া, তখন কেন সুকান্তবাবুর মাথায় হেলমেট ছিল না? এই প্রশ্নটা কেন কোনো মিডিয়া চ্যানেল করলো না সেই দিন? অনেক প্রশ্ন রয়েছে দাদা, কিন্তু তার মধ্যেও বারবার একটা কথা বলবো, আমরা নেত্রীর সৈনিক। নেত্রী যখন সামনে দাঁড়িয়ে আছেন, আমরা বিশ্বাস রাখি যে এই নেত্রীর জন্য আমরা বুক ঠুকে লড়াই করব, যদি মরতে হয় মরবো, বন্দুকের সামনে দাঁড়াতে হয় আমরা বন্দুককে ভয় পাবো না। এবং নেত্রী এই আশ্বাস, এই বিশ্বাস আমাদের সকলকে করেন যে সর্বক্ষেত্রে আমাদের গায়ের উপর যদি একটা আঁচড়ও পড়ে, যেই মানুষটা আমাদের সামনে এসে দাঁড়াবে সেই মানুষটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্যই এরকম বুক চিতিয়ে লড়াইটা আমরা করতে পারি দাদা। উপাসনা, তুমি মানে এত অল্প বয়স তোমার, তুমি ইতিমধ্যে 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখলে, খুব ছোট বক্তব্য কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মকে প্রমোট করছেন, এটা পরিষ্কার হয়ে গেল। দেখো, সময় যখন পেরোয় না, আস্তে আস্তে তো সেটা স্মৃতিতে জায়গা নেয়, এটা রোমন্থন চলে। আজকে 7 দিন পেরিয়েছে, এই 7 দিন পর তোমার 21শে জুলাইয়ের
ওই মঞ্চে বক্তব্য তোমার কাছে এখন কিরকম, মানে কতটা স্মৃতি দখল করে রয়েছে? অনেকটাই, জানেন তো। এবং এই জিনিসটা বলার একটা বিশেষ কারণ আছে। 21শে জুলাইয়ের মঞ্চ না তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর কাছে সেই যেন মন্দির, এবং সেই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখা সেটা যেন ঈশ্বর প্রাপ্তি। তাই সেই ঈশ্বর প্রাপ্তি যদি দিদিমণি না থাকতেন তাহলে তো হতো না। আপনারা সকলে আই গেস লক্ষ্য করেছেন যে দিদিমণির টাইম স্লট থেকে টাইম বার করে তার পরবর্তীতে দিদিমণি আমাদেরকে বলতে দিয়েছে। এটা একটা বিশাল ব্যাপার, বিশাল প্রাপ্তি। এবং সেখান থেকে হয়তো সময়টা কম ছিল, কিন্তু আমরা বারবার একটা কথা বলি, জানেন তো, সময়টা এখানে বড় ফ্যাক্টর নয়, মঞ্চটা ফ্যাক্টর। কি কথা বলছি সেটা ফ্যাক্টর, কাদের সামনে বলছি সেটা ফ্যাক্টর, কার হাত মাথায় নিয়ে বলছি সেটা ফ্যাক্টর। যেই 21শে জুলাইয়ের মঞ্চ বরাবরই 20 তারিখ রাত্রিবেলা গিয়ে আমরা মাথা ঠুকে প্রণাম করে আসতাম, যে আমাদের মতো কর্মীরা সেই মাথা ঠুকে প্রণাম করে আসা মঞ্চে যে কোনোদিন দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পাবো, এবং দিদিমণি বক্তব্য শেষের পরে যখন তার পাটা ছুতে যাব, দিদিমণি কাঁধে হাত রেখে পিঠে হাত রেখে বলবেন খুব ভালো বক্তব্য রেখেছিস, এই জিনিসটা আমাদের সকলের কাছে ঈশ্বর প্রাপ্তি, আমাদের সকলের কাছে যেন এতদিনের স্বপ্ন পূরণ। বারবার একটা কথা বলতে চাই যে দিদিমণি যেই ধাতুতে তৈরি, দিদিমণি বরাবরই সংগ্রাম করে এসছে। দিদিমণি নতুন প্রজন্মকে এগিয়ে দিতে ভালোবাসেন, এবং এই জিনিসটা বলার একটা বিশেষ কারণ আছে। আমরা বারবার এই কথাটা বলেছি, আপনারা ক্রমাগত এই দৃশ্য দেখে যাচ্ছেন যে কিভাবে দিদিমণি আমাদের সকলকে এক ধাপ করে এগাচ্ছে। আমরা আমাদের দিক থেকে যতটা আমাদের সক্ষমতা সবটা দিয়ে দিদির পাশে থাকবো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। কিন্তু দিদি যে সব কিছু দিয়ে আমাদের পাশে থাকছেন, এটা আমাদের কাছে কতটা বড় প্রাপ্তি হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে শ্রেষ্ঠ বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেই নেত্রীর নাম যে শুধুমাত্র বাংলাতে মুখরিত তা নয়, গোটা ভারতবর্ষে এই মানুষটার নাম প্রত্যেকটা একটা বড় সংখ্যক মানুষের হৃদয়ে কিন্তু বিরাজমান। সেই নেত্রীর হাত ধরে আমি বারবার একটা কথা বলেছিলাম, তোমার সাথে এটা শেয়ার করছি দাদা, তোমার চ্যানেলেই ফার্স্ট টাইম শেয়ার করছি। 4 তারিখের পরে মুখপাত্র হিসাবে কিছু চ্যানেলে বসেছি খুব স্বাভাবিকভাবে। তো তখন বারবার বিভিন্ন লোকজন এসে এসে জিজ্ঞেস করছিল, উপাসনা তুই কদিন থাকবি সেটা দেখার আছে, আর কেন তুই থাকছিস সেটাও দেখার আছে, জানিস তো। তখন আমি বলেছিলাম যে গত 15 বছরে আমরা কেউই না রাজনীতিটা শিখে উঠতে পারিনি। এখন আমার কাছে এটা প্রাপ্তি যে 4 তারিখের পর থেকে শ্রেষ্ঠ বিরোধী নেত্রী, শ্রেষ্ঠ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে রাজনীতিটা শিখতে পারবো। এর থেকে বড় প্রাপ্তি আর তোমরা কি চাও? এটা তো কোনো টাকা পয়সা, কোনো নাম যশ, সব কিছুর ঊর্ধ্বে। এই জিনিসটা কিন্তু সত্যি দাদা। সেই দিন হয়তো আমার মুখে স্বয়ং সরস্বতী বিরাজমান ছিলেন, এবং সেই জিনিসটা এখন দেখতে পাচ্ছি। দিদিমণির পাশে থেকে, দিদির সাথে থেকে রাজনীতি শেখার যে অভিজ্ঞতা বা সেই জায়গা, সেই জিনিসটা কটা মানুষ পেয়েছে বলে জানি না, কিন্তু উপাসনা চৌধুরী পেয়েছে, উপাসনা চৌধুরী পাচ্ছে। উপাসনা চৌধুরী সত্যি নতমস্তকে সেই নেত্রীকে প্রণাম জানায়, সেই প্রত্যেকটা ব্যক্তিকে প্রণাম জানায়, এবং সর্বশক্তিমানকে প্রণাম জানায় এই সুযোগটা দেওয়ার জন্য। উপাসনা, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চই ম্যান অফ দ্য ম্যাচ ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমার কথা নয়, এটা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। যখন পরিস্থিতি এই, মানে তার মানে বোঝাই যাচ্ছে যে আরও একজনের দিকে চোখ ছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গতকাল দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন ভুয়ো নথি পেশ করে। এটা নিয়ে তোমার প্রতিক্রিয়া কী? সর্বপ্রথম আমি মনে করি যে রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করেছে তাদের ব্যাপারে আলাদা করে প্রশ্ন তুলে সেটার জন্য উত্তর চাওয়াটা, আপনারা যারা সাংবাদিক তাদের সেই গুরুত্বপূর্ণ সময়টা ভুল জায়গায় ব্যয় করা। এবং এই জিনিসটা বলার একটা কারণ আছে। আসলে কি জানেন তো, রাজনীতিতে বড় বড় কথা অনেকেই বলে, কিন্তু জনগণ যার পাশে থাকে না, বাস্তবে কিন্তু তাদের কথার উপরই শিলমোহরটা পড়ে। তাই 21 তারিখ আপনারাই বললেন, জনগণ বলেছে, প্রত্যেকটা মানুষ দেখেছে এবং বুঝেছে যে 21শে জুলাই মানেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে উপস্থিত রয়েছেন সেই মঞ্চটা। আপনারা এই দৃশ্যও দেখেছেন যে আগের দিন রাত্রিবেলা কিভাবে সেই মঞ্চটা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছিল। সারা রাত সেখানে শুধু আমরা নয়, আমাদের নেত্রী সেখানে বসেছিলেন, দাদা সেখানে উপস্থিত ছিল, তার সাথে সাথে এত সংখ্যক কর্মীরা বুক চিতিয়ে বলেছে যা হবে দেখে নেবো, কিন্তু এই মাটি আমরা ছাড়বো না। ওই 60 জন গুন্ডা লুম্পেনদেরকে পাঠিয়ে তার পরবর্তীতে যারা ভয় দেখানোর চেষ্টা করে তাদের চোখে চোখ মিলিয়ে বলে এসছে, আরে রাজা তোর কাপড় কোথা। এই জিনিসটা বলার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই রাখে। তাই সেখান থেকে দাঁড়িয়ে যারা ওই রীতিমতো ফুল ঠুল দিয়ে সুসজ্জিত করেছিল নিজেদের মঞ্চ, কিন্তু তার পরবর্তীতে সেখানে আমাদের বাংলার রাজ্য রাজনীতিতে যাদেরকে বাস্তব ফুল বলা হয়, অর্থাৎ বাস্তব সেই জহুর বলা হয়,
সেই হিরে বলা হয়, অর্থাৎ প্রত্যেকটা জনগণ, সেই জনগণ কিন্তু সেই জায়গাটায় মুখরিত হয়নি, সেই জায়গাটায় উপস্থিত হয়নি। জনগণ উপস্থিত হয়েছে সেই মমতার পাশে। আসলে কি জানেন তো, প্রত্যেকটা জনগণের হৃদয়ে মমতা বাস করে। তাই যাদের হৃদয়ে মমতা বাস করে তাদের চোখের সামনে তারা বরাবরই চাইবে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকুক, এটাই স্বাভাবিক জিনিস। সেই সমান দৃশ্যটা আমরা 21শে জুলাই দেখেছি। তাই যার সেই দিনের বক্তব্য, যেই বিশেষ ব্যক্তির নাম আপনি উল্লেখ করলেন, তার সেই দিনের বক্তব্য যে এত ভিড় হবে, এই হবে, সেই হবে, সেই জিনিসটা যখন আমাদের বাংলার জনগণই গ্রহণ করেনি, যাকে জনগণ গ্রহণ করে না তার কথা আলাদাভাবে রাজ্য রাজনীতিতে তুলে তাকে নিয়ে কোনো কড়া প্রশ্নের উত্তর দেওয়াটা আমি অন্তত গুরুত্বপূর্ণ মনে করি না। তাকে ইগনোর করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে বিরোধী মুখ হিসাবে আগামী দিনে গোটা বিষয়টা ঘুরবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা আর কটা দিনের অপেক্ষা। আপনারা তো এই জিনিসটাই জানেন যে কিভাবে সিজেপির মঞ্চে দিদিমণি উপস্থিত হওয়ার আগেই ধর্মেন্দ্র প্রধান রিজাইন দিয়ে দিয়েছে। আর কটা দিন যদি অপেক্ষা করতো, অর্থাৎ সোমবার অবধি যদি অপেক্ষা করা হতো দিদিমণি যতক্ষণ সেখানে পৌঁছাচ্ছেন, তাহলে আসলে শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানকে নয়, ওর সাথে সাথে ওনার যিনি মালিক রয়েছেন ওনাকেও রেজিগনেশনটা দিতে হতো। তাই জন্যেই এত দ্রুত গতিতে গোটা কার্যকলাপ। কিন্তু বারবার একটা কথা বলবো যে এই মাটিকে দিদি কিন্তু হৃদয়ে আগলে রেখেছেন এবং এই মাটির প্রত্যেকটা মানুষ দিদিকে হৃদয়ে আগলে রেখেছে। বাকি যারা কে কী বলছে অত গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই। অভিষেক দা যেইভাবে এই বাংলার মাটির প্রত্যেকটা মানুষের জন্য লড়াই করে গেছে, উনি এখনও লড়াই করে যাচ্ছেন, আগামী দিনেও লড়াই করে যাবেন। এবং তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকে আমরা নিজেদের চোখের সামনে পেয়ে সত্যি অত্যন্ত সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ এবং এইভাবেই আমরা কৃতজ্ঞতা বোধ পালন করতে চাই। দুটো বিষয় আর একটা হচ্ছে যে এনসিপিআই আজকে সরাসরি এনডিএর সঙ্গে মানে শরিক হয়ে গেল আর কি, মানে কার্যত দেখা গেল কাকলি ঘোষ দস্তিদার একদম সামনের মঞ্চে বসে রয়েছেন, মানে সংসদে আর কি একদম সামনের সারিতে বসে রয়েছেন। তো কোথাও কি মনে হচ্ছে যে আলটিমেটলি মানে এটাই হওয়ার ছিল, মানে সেটাই যেটা প্রত্যাশিত ছিল সেটাই হলো? বাড়িতে মাটন নিয়ে এসছে, তার পাশাপাশি দোকান থেকে আবার মাটনের মশলাও নিয়ে এসছে। আচ্ছা তাহলে বলুন তো আপনার বাড়িতে কি রান্না হবে? সবজি নয় তো, বাড়িতে তো মাটন রয়েছে, মাটনের মশলা রয়েছে। তাই এই মাটন এবং মাটনের মশলাটার পরবর্তীতে যে সেই জায়গাটায় মাটন কষাই হবে, সেই জিনিসটা তো সকলে বুঝতে পেরেছে। যদিও মাটনের সাথে এটার আবার তুলনা করবেন না, এটা পচা বেগুনের ভর্তা। এবং এই জিনিসটা বলারও একটা কারণ আছে। আসলে কি জানেন তো, যারা বেইমানি করেন না তাদের সাথে সারা জীবনের মতো বেইমানের আখ্যাটা জুড়ে যায়। যারা বেইমানি করেছেন তারা রাজ্য রাজনীতিতে এবং আমাদের ভারতবর্ষের রাজনীতিতে তাদের নামের পাশে বেইমানের তকমাটা কিন্তু তাদের না চাইতেও যুক্ত হয়ে গেছে। এবং বাংলার মাটি এবং ভারতবর্ষের মাটি কোনোদিনই কোনো বেইমানকে কোনো বড় সিংহাসনে বসায়নি। আজকে তারা যেই বেইমানিটা করলেন সেটা স্পষ্ট করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজকে তারা হতো না। যদি তার সাথে বেইমানি করতে পারে, মায়ের সাথে বেইমানি করতে পারে, তারা বাংলার যে কোনো নাগরিকের সাথে তারা বেইমানি করতে পারেই। তাই এদের আগামীর ভবিষ্যৎ রাজনীতিতে যে কিছু আছে বলে আমি মনে করি না। তাই আমি বারবার একটা কথা উল্লেখ করছি, ইতিমধ্যে আই গেস আপনি বুঝতে পেরেছেন, রাজনৈতিক মৃতদেহ বা রাজনৈতিক মৃত্যুবরণ এনারা সকলে স্বইচ্ছায় মৃত্যুবরণ করেছে। আর এনডিএর সাথে যুক্ত হওয়া এটা তো বাংলার প্রত্যেকটা নাগরিক প্রথম দিনই বুঝে গেছিল। ওই নাচতে না জানলে উঠোন ডাকার মতো সব কিছুর দোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে, এটা যে কার দেওয়া স্ক্রিপ্ট ছিল সেটা আপনি কি মনে করছেন বাংলার কোনো নাগরিক বুঝতে পারেনি? সকলে যথেষ্ট সচেতন, যথেষ্ট বুদ্ধিদীপ্ত। আর এই বাংলার মাটি থেকে তো অনেক আন্দোলন গড়িয়েছে দাদা। এই বাংলার সেই আন্দোলনকারী প্রত্যেকটা সন্তান যে এইসব রাজনীতি বুঝবে না, সেটা কিন্তু শুধুমাত্র আমি মনে করি একটা কাল্পনিক দৃশ্য, যেটা ওরা মনে করেছিল। কিন্তু বাংলার মানুষও জানে, দিদিমণিও জানে যে গদ্দার, বেঈমান, মির্জাফরদের জায়গা তারা নিজেদের জায়গা সীমাবদ্ধ করেছে। আর যারা আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষের জন্য লড়াই করছে, তাদের নাম স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় লিখিত থাকবে।